তোমরা যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের যাদের শিক্ষা বিজ্ঞান বা এডুকেশন সাবজেক্টই রয়েছে, আজকের ক্লাসটা শুধুমাত্র তোমাদের জন্যই। আজকে ক্লাসে আমি তোমাদের গ্রুপ ডির ফার্স্ট ইউনিট থেকে একটি গুরুত্বপূর্ণ 10 নম্বরের বড় প্রশ্নের উত্তরের আলোচনা করব। আমি সরাসরি প্রশ্ন এবং তার উত্তরের আলোচনায় চলে যাচ্ছি। তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরটি দেখে নাও। তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ, প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থায় তক্ষশিলার গুরুত্ব আলোচনা করো বা তক্ষশিলার গুরুত্ব লেখো। প্রশ্নটি এভাবে আসতে পারে। প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একদম পরীক্ষায় আসার মতো একটি প্রশ্ন। অবশ্যই পরীক্ষা দিতে গেলে এই প্রশ্নটা অবশ্যই করে যাও 10 নম্বরের প্রশ্ন হিসাবে, কারণ খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। খুব সহজ সরলভাবে লেখা রয়েছে নোটসটি, তোমাদের পড়তে বা বুঝতে কোনো অসুবিধা হবে না। নোটসটি তোমরা দেখে নাও, অবশ্যই পরীক্ষায় আসলে প্রশ্নের উত্তরটি ভালোভাবে লিখে আসতে পারবে। উত্তরটি দেখে নাও। উত্তর: প্রাচীন ভারতের উচ্চ শিক্ষার একটি খ্যাতনামা কেন্দ্র হল তক্ষশিলা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টি বৈদিক যুগে স্থাপিত হয়। এই বিশ্ববিদ্যালয় অর্থাৎ এই তক্ষশিলা বিশ্ববিদ্যালয়টি কি বৈদিক যুগে স্থাপিত হয়েছিল। এটি অর্থাৎ এই তক্ষশিলা বিশ্ববিদ্যালয়টি বৌদ্ধ যুগ পর্যন্ত স্থায়িত্ব লাভ করেছিল, অর্থাৎ বৈদিক যুগে স্থাপিত হয়েছিল। বৈদিক যুগ থেকে বৌদ্ধ যুগ পর্যন্ত কিন্তু স্থায়িত্ব লাভ করেছিল। নিচে এই শিক্ষা কেন্দ্রটির সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হলো। প্রথম পয়েন্ট, অবস্থান। বর্তমান পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে 20 মাইল উত্তর পশ্চিমে এটা গান্ধার হবে। গান্ধার রাজ্যে তক্ষশিলা বিশ্ববিদ্যালয় অবস্থিত ছিল। প্রায় 12 মাইল জুড়ে ছিল তক্ষশিলা নগরীর অবস্থান। একটু ভালোভাবে সংখ্যাগুলো তোমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে, একটু ভালোভাবে পড়ে যাও। 2 নম্বর পয়েন্ট, সময়সীমা। আনুমানিক খ্রিস্টপূর্ব 7ম থেকে খ্রিস্টপূর্ব 3য় অব্দ পর্যন্ত প্রায় 400 বছর ধরে তক্ষশিলা গৌরবময় অস্তিত্ব বজায় রেখেছিল। এরপর 3 নম্বর পয়েন্ট, শিক্ষা ব্যবস্থা। এই পয়েন্টটা বুঝে নাও। 16 বছর বয়সের মধ্যে প্রাথমিক পর্যায়ের পাঠ শেষ করে উচ্চ শিক্ষার জন্য শিক্ষার্থীরা তক্ষশিলায় আসতো। অর্থাৎ তোমরা যেমন এখন সেকেন্ড সেমিস্টারে পড়ছো 11-এর, তেমনই অর্থাৎ তোমরা সেকেন্ডারি এক্সাম ক্রস করেই কিন্তু তোমরা 11-এ ভর্তি হতে পেরেছো। অর্থাৎ সেরকমই 16 বছর বয়সের পরীক্ষা কিন্তু অতিক্রম করার পরে উচ্চ শিক্ষার জন্য কিন্তু তৎকালীন সময়ের শিক্ষার্থীরা তক্ষশিলায় আসতো পড়াশোনা করার জন্য। এই শিক্ষা ব্যবস্থা পুরোপুরি আবাসিক ছিল না, গুরুগৃহে বা পৃথকভাবেও থাকা যেত। ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্যরাই শিক্ষার সুযোগ পেত। শূদ্ররা এখানে পঠন পাঠনের সুযোগ পেত না, অর্থাৎ শূদ্ররা কিন্তু কোনোভাবে এই বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠনের সুযোগ পেত না। এরপর 4 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছ, শিক্ষার ব্যয়ভার। খুব ছোট ছোট পয়েন্ট আকারে তোমাদের নোটসটি লেখা রয়েছে, যাতে তোমরা ভালোভাবে পরীক্ষায় লিখে আসতে পারো। প্রশ্নের উত্তরটি ভালোভাবে দেখো, অল্পভাবে মুখস্থ করো, লেখো, লিখে পড়ার চেষ্টা করো। অবশ্যই পরীক্ষায় নোটসটি লিখে আসতে পারবে যদি প্রশ্নটি পড়ে থাকে। তক্ষশিলাতে পঠন পাঠনের জন্য শিক্ষার্থীকে বেতন দিতে হতো। সাধারণ শিক্ষার্থীদের ক্ষেত্রে বেতন হিসাবে 1000 স্বর্ণমুদ্রা জমা দিতে হতো। অর্থাৎ তৎকালীন সময় কি একজন সাধারণ শিক্ষার্থীকেও বেতন দিতে হতো 1000 স্বর্ণমুদ্রা। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা বেতন দিতে না পারলে নানান ধরনের শারীরিক পরিশ্রম করত। অনেক ক্ষেত্রে বিত্তমানরা দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর ব্যয়ভার গ্রহণ করত। এরপর 5 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছ, শিক্ষা পরিচালনা। বিশ্ববিদ্যালয় পরিচালনার ভার অভিজ্ঞ ও কৃতী অধ্যাপকদের উপরেই ন্যস্ত ছিল। পাঠ্যক্রম নির্ধারণ, শিক্ষার্থী নির্বাচন এবং
নিষ্ঠা ও ধৈর্যের সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান সব কাজই গুরুরা তথা অধ্যাপকরা করতেন। এরপর 6 নম্বর পয়েন্ট, পাঠ্যক্রম। এই পয়েন্টটা দেখে নাও। তক্ষশিলার পাঠ্যক্রমে বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত ছিল, যেমন চতুর্বেদ, ইতিহাস, কোরআন, দর্শন, কৃষি বিজ্ঞান, পশুপালন, গৃহ নির্মাণ, চিকিৎসা শাস্ত্র, রাজকর্ম, বাণিজ্য, শিল্পকলা, অঙ্কন, যুদ্ধবিদ্যা ইত্যাদি। অর্থাৎ এছাড়াও কিন্তু নানান বিষয়ে এখানে শিক্ষাদান করা হতো, অর্থাৎ এখানে নানান বিষয় নিয়ে কিন্তু চর্চা করতে পারত শিক্ষার্থীরা। তৎকালীন সময়ে অঙ্কন অর্থাৎ ড্রয়িং, তৎকালীন সময়ে আজকালকার মতো অর্থাৎ আজকের সময়ের মতো কিন্তু সেই বৈদিক যুগের, সেই বৌদ্ধ যুগেও কিন্তু এর কিন্তু অনেক প্রচলন ছিল। এরপর 7 নম্বর পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ, শিক্ষাদান পদ্ধতি ও মূল্যায়ন। তক্ষশিলাতে মৌলিক পদ্ধতিতে শিক্ষাদান করা হতো, তবে লিপি ও পুঁথির প্রচলনও ছিল। শিক্ষাক্রম সমাপ্ত হওয়ার পর কেবল মৌখিক পরীক্ষা নিয়ে অধীত জ্ঞানের পরিমাপ করা হতো। বিতর্ক সভারও আয়োজন করা হতো। কোনোরূপ লিখিত পরীক্ষা গ্রহণ করা হতো না, অর্থাৎ কোনোরূপ কিন্তু লেখার প্রচলন ছিল না সে সময়, লিখিত পরীক্ষা নেওয়া হতো না। শিক্ষাদানের ক্ষেত্রে ব্যক্তিগত, দলগত উভয় প্রকার শিখন পদ্ধতি অনুসৃত হতো। এরপর তোমরা 8 নম্বর পয়েন্ট দেখে নাও। 8 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছ, নিয়মানুবর্তিতা। তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের কি শিক্ষা ব্যবস্থায় শিক্ষক এবং শিক্ষার্থী উভয়কেই নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হতো। আর্থিক সঙ্গতি এবং মর্যাদা যে স্তরেই থাকুক না কেন, প্রত্যেককেই একটি নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী নিয়ন্ত্রিত জীবনযাপন করতে হতো। এরপর 9 নম্বর পয়েন্ট, বিশেষ উৎকর্ষ কেন্দ্র। চিকিৎসা শাস্ত্র অধ্যয়নের জন্য তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের খুবই সুনাম ছিল। বিশেষ করে শল্য চিকিৎসায় পারদর্শিতা অর্জনের জন্য বহু শিক্ষার্থী তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতো। চিকিৎসা শাস্ত্র অধ্যয়নের শেষে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হতো। শিক্ষার্থীরা 7 বছর ধরে এই বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা শাস্ত্রের পাঠ্যক্রমের পাঠ গ্রহণ করত। তক্ষশিলার বহু কৃতীদের মধ্যে জীবক ছিলেন সুপ্রসিদ্ধ চিকিৎসক, কৌটিল্য ছিলেন অর্থশাস্ত্রের প্রণেতা এবং পাণিনি ছিলেন বিখ্যাত ব্যাকরণবিদ, অর্থাৎ ইত্যাদি কি প্রমুখ খ্যাতনামা পণ্ডিতরা কিন্তু এই বিশ্ববিদ্যালয় থেকেই প্রতিষ্ঠিত হয়েছিল। ভালো লাগলে নোটসটি অবশ্যই একটি লাইক করো, আর অবশ্যই বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দাও, কারণ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটি অবশ্যই পরীক্ষায় আসার মতো একটি প্রশ্ন। আমি আবারও বলছি, ভালোভাবে গুরুত্ব সহকারে অল্পভাবে মুখস্থ করো, লেখো, অবশ্যই পরীক্ষায় আসলে লিখে আসতে পারবেই। আজকের ক্লাসটা এই পর্যন্তই।